সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রশ্ন অনেক কমন পড়েছে, অনেক ভালো অ্যান্সার দিতে পেরেছি। অবজেক্টিভটা একটু মোটামুটি হার্ড আসছে, কিন্তু সৃজনশীলটা ইজি ছিল। পরীক্ষা অনেক ভালো হয়েছে, নৈবেদিকও অনেক ইজি আসছে। এই বছর কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, আমরা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি। কার্যকর ব্যবস্থা নেয় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই জানালেন শিক্ষামন্ত্রী। আমাদের এই প্রশ্ন তৈরি এবং প্রশ্ন ছাপিয়ে বের করা পর্যন্ত মন্ত্রী, সচিব কিংবা বোর্ডের চেয়ারম্যান কিংবা কন্ট্রোলার কারোর পক্ষেই সম্ভব না কি প্রশ্ন জানা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের সুযোগ গ্রহীত করে নাগরিকত্ব আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। ভুল তথ্য দিলে শাস্তির বিধান। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সর্বত্র বাংলা ভাষা চালু না হওয়ায় ভাষা সৈনিকদের ক্ষোভ। বিকেলে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করায় আতঙ্ক। দ্রুত চক্রটি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। বাধ্যতামূলক করা হলেও চট্টগ্রামে অধিকাংশ সিএনজি অটোরিকশায় নেই মিটার। বৈধ কাগজপত্র থাকার পরও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। সবকিছু মিটারে কাজ করাইতে দিছি, এখন বর্তমানে আমার একটা মামলা দিয়ে দিছে। যেগুলোতে নাম্বার আছে ওগুলোরে ডিস্টার্ব করতেছে, আর যেগুলো অবৈধ গাড়ি এফআর চলতেছে এগুলোর কোনো ডিস্টার্ব করতেছে না কেন? এবং পদ্মা সেতু নির্মাণের শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। এবছর পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবছর পরীক্ষা পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হলেও প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ না থাকায় কিছুটা স্বস্তি দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে। এদিকে সকালে তেজগাঁওয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, কার্যকর পদক্ষেপ নেওয়ায় এবারে প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। সারা দেশে একযোগে সকাল 10টায় 40 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নপত্রের পরীক্ষা শুরু হয়। এবছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ও প্রশ্নপত্র ফাঁস না হয় বেশ ফুরফুরে মেজাজেই পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। দুইবার বোর্ড পরীক্ষা দিয়ে ওই ভয়টা নাই, কিন্তু তবুও যে এসএসসি পরীক্ষা স্কুল জীবনের শেষ পরীক্ষা, এর জন্য একটা অন্যরকম অনুভূতি। প্রশ্ন অনেক কমন পড়েছে, অনেক ভালো অ্যান্সার দিতে পেরেছি। মা বাবার জন্য আর কি এত পরিশ্রম করতেছি। 2 বছর মিলে যা পড়ছে ওটাই আমরা করছি, ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হবে। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও প্রশ্নপত্র ফাঁস না হওয়ায় অভিভাবকরা সন্তুষ্টির কথা জানালেন। গত কয়েক বছর যে ধরনের চিন্তা ভাবনা ছিল যে প্রশ্ন আউট হয়ে গেছে এই সেই, কিন্তু এই বছর কিন্তু এই ধরনের কোনো আতঙ্ক আমরা শুনতে পাই না। প্রত্যেকটা কোচিংয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা বা যে ফটোকপির দোকানগুলিতে, ওইরকম যদি থাকে মনে হয় ভালো হবে। এদিকে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন, এসব প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন তৈরি এবং প্রশ্ন ছাপিয়ে বের করা পর্যন্ত, স্কুল পৌঁছানো পর্যন্ত অনেকের জানার মধ্যে থেকে যেত, সুযোগ ছিল। এইটা একদম কমাতে কমাতে আমরা অতি লিমিটেড 1-2 জনের মধ্যে নিয়ে আসছি। প্রতি বছরই এই পরীক্ষায় বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, সাথে সাথে বাড়ছে পাশের হার। কিন্তু তারপরও মাধ্যমিক স্তরে ঝরে পড়ছে অর্ধেকের বেশি শিক্ষার্থী। এই ঝরে পড়া রোধে যেমন লড়াই চালিয়ে যেতে হচ্ছে, তেমনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর অভিভাবকরা মনে করছেন সরকারের কঠোর পদক্ষেপে এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরীক্ষা শুরুর বেশ আগে থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন এলাকার কেন্দ্রগুলোর সামনে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। পরে আসন বিন্যাসের তালিকায় নিজেদের নাম দেখে কেন্দ্রে প্রবেশ করেন তারা। সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত ছিল বেশিরভাগ শিক্ষার্থী। অন্যদিকে সন্তানদের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট ছিলেন অভিভাবকরাও।
সৃজনশীলের মানটা অনেক ভালো হয়েছে। তাছাড়া আমাদের যে যতটুকু দরকার ছিল যে যা পড়ে আসছি সেরকমই আসছে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, নৈবিত্তিকও অনেক ইজি আসছে, ঠিক আছে সব। নৈবিত্তিকটা মোটামুটি হয়েছে, অতটা ভালো হয় নাই, কিন্তু যার ক্রিয়েটিভটা সোজাই হয়েছে, ভালো হয়েছে। অবজেক্টিভটা একটু মোটামুটি হার্ড আসছে, কিন্তু সৃজনশীলটা ইজি ছিল। প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম, কিন্তু পরে দিয়ে সবকিছু ইজি মনে হয়েছে। পরীক্ষার প্রশ্ন আগে ফাঁস হয়তো সবাই অনেক আতঙ্ক ছিলাম, কিন্তু এখন এই বছর কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, আমরা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিয়েছি। বাংলা পরীক্ষা প্রথম পত্র ছিল অনেক ভালো হয়েছে, কোনো রাজনৈতিক সমস্যা নাই, তার জন্য আমাদের পরীক্ষাটা মানে ভালোভাবে হয়েছে। প্রথমবার অভ্যস্ত যে আমরা অবজেক্টিভ আগে অথবা সৃজনশীল পরে, এই জন্য একটু পরীক্ষাটা ছিল। 10 মিনিট টাইমটা দেওয়া হয়, বলতে গেলে আমরা সেই টাইমটাও বলতে গেলে খুব কম পাইছি। অনেক ভালো, বাট একটু টাফ কোয়েশ্চেনগুলো ছিল, দ্যাটস ওয়াই। আমরা যেরকম চিন্তা করছিলাম যে অনেক টাফ করবে, এরকম করে নাই, অনেক ইজি আসছে। বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এই বৈঠক শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মন্ত্রিসভার বৈঠক আজ সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফ করেন। তিনি জানান, নাগরিকত্ব আইনের ফলে মিয়ানমার সহ সার্কভুক্ত দেশের নাগরিকরা বৈবাহিক বা অন্য কোনো সূত্রে বাংলাদেশের নাগরিক হলে তারা একসঙ্গে দুই দেশের নাগরিক থাকতে পারবেন না। তাদের এক দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে। এক্ষেত্রে ভুয়া তথ্য দিলে 1 লাখ টাকা জরিমানা ও সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বাংলাদেশের কোনো নাগরিক সার্কভুক্ত দেশ, আমাদের যে 8টা দেশ, এই দেশের মধ্যে যদি হয় বা মিয়ানমার বা সরকার কর্তৃক গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা নাগরিকত্ব গ্রহণের জন্য নিষিদ্ধ ঘোষিত রাষ্ট্র ছাড়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন যে কোনো রাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। তবে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারক, জাতীয় সংসদ সদস্য বা সাংবিধানিক পদে অধিষ্ঠিত বা শৃঙ্খলা বাহিনীতে বা প্রজাতন্ত্রের অসামরিক কর্মে বা পদে নিয়োজিত থাকাকালে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন না। যে মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান বা তথ্য গোপন করে এই আইনের অধীন নাগরিকত্ব সংক্রান্ত অপরাধের জন্য অপরাধীকে অনধিক 1 লক্ষ টাকা জরিমানা বা অনধিক 5 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যায়। আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেলা। বাঙালির আবেগ আর প্রাণের এই মেলা এবার আরো বড় পরিসরে হচ্ছে। বাড়ানো হয়েছে স্টল, প্রবেশপথ, শিশু স্টল আর প্যাভিলিয়নের সংখ্যা। বাংলাদেশের সবচেয়ে বড় এই বইমেলাকে ঘিরে বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পুরোটাই ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা। আর ছুটির দিনে চলবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এই বছর লিপ ইয়ার হওয়ায় প্রাণের এই মেলা একদিন বেশি উপভোগের সুযোগ পাবেন সবাই। বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এই মেলার উদ্বোধনের কথা রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। জায়েদ, ভাই হারানোর ব্যথা আর মায়ের ভাষা রক্ষা করার গৌরব নিয়ে শুরু হলো ভাষার মাস, শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা, 21শে ফেব্রুয়ারির যে বই মেলা। জায়েদ, আপনাকে জানিয়ে রাখি যে 1972 সালের 8ই ফেব্রুয়ারি প্রকাশক চিত্তরঞ্জন সাহা তৎকালীন যে বর্ধমান হাউস বাংলা একাডেমি প্রাঙ্গণ, সেখানে শুরু করেছিলেন যে বইমেলা। দিনে দিনে তার কলেবর এবং তার পরিধি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই মেলা কিন্তু আর শুধু বইয়ের মেলা নয়, পরিণত হয়েছে বাঙালির প্রাণের মেলায়। এবং আপনি জানেন যে গত কয়েক বছর ধরেই কিন্তু এই বইমেলা আর বাংলা একাডেমি যে ভবন, বর্ধমান হাউস ভবন প্রাঙ্গণে আর নেই, এটি ছড়িয়ে পড়েছে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেও। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এবারও সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেও এই মেলার বর্ধিত অংশ হবে এবং রীতি অনুযায়ী কিন্তু এই মেলার উদ্বোধন করে থাকেন প্রধানমন্ত্রী। এবং সেই ধারাবাহিকতায় এবারের অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিকেল 3টার সময় আনুষ্ঠানিকভাবে তিনি এই গ্রন্থমেলার উদ্বোধন করবেন। এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু মুহুর্মুহু মিছিল করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান
বানানোর প্রস্তুতি গ্রহণ করছেন। জায়েদ, আপনি জানেন যে একটি ভাষার জন্য একটি জাতির একটি ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়ার ইতিহাস যেমন বিরল, তেমনি একটি ভাষাকে কেন্দ্র করে এত বড় পরিসরে একটি বইমেলা, সেই বইমেলাও কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। এই আজ ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে এই বইমেলা চলবে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত, এবং এই বইমেলাকে কিন্তু ধরা হয় বাঙালিয়ানার যে উৎকর্ষতা এবং বাঙালিয়ানার চর্চার যেই ক্ষেত্র, সেই ক্ষেত্রের প্রতীক হিসেবে কিন্তু বইমেলাকে চিহ্নিত করা হয়। তো এই বইমেলা আপনাকে যেমনটি বলছিলাম যে বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং তার সকল প্রস্তুতি কিন্তু চূড়ান্ত করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাংলা ভাষার বিশিষ্ট সাহিত্যিক এবং গবেষক সহ আমন্ত্রিত বিদেশি অতিথিরাও কিন্তু থাকবেন আজকের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে। তো জায়েদ, এই ছিল আমার হাতে বইমেলার সর্বশেষ খবরাখবর। জায়েদ। বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহালি জয়। ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এ মাসেই ভাষার জন্য রক্ত ঢেলে বাঙালি অর্জন করেছে তার প্রাণের ভাষা। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার শুধুমাত্র কাগজে কলমে রয়ে গেছে। সাংবিধানিকভাবে বাংলা ভাষা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনও বাংলা ভাষা ব্যবহার হচ্ছে না। রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের উদাসীনতার জন্যই সর্বস্তরে বাংলার প্রচলন সম্ভব হয়নি বলে অভিমত শিক্ষাবিদদের। আরও জানাচ্ছেন তানিন মেহেদি। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সারা দেশে সাড়ম্বরে শ্রদ্ধা জানানো হয় ভাষা সৈনিকদের, স্মরণ করা হয় ভাষা আন্দোলনের শহীদদের। তবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে চেতনা নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল, সেই চেতনা আজও উপেক্ষিত। উচ্চ আদালত, উচ্চ শিক্ষা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তরে বাংলা ভাষা ব্যবহার না হওয়ায় ক্ষুব্ধ ভাষা সৈনিকরা। এই আন্দোলন যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে করা হলো তার আংশিক অর্জিত হয়েছে। ভাষা আন্দোলনের সংশ্লিষ্ট যারা এখনো বেঁচে আছে তারা কেউই চায়নি যে মাতৃভাষা এইভাবে অবহেলিত হোক। ওই যে আমার পূর্বপুরুষ রাজভাষা ইংরেজি বিদেশি উপনিবেশিক ভাষাতে শিক্ষা গ্রহণ করে এসছে, সেটার থেকে আমি আর পরিশ্রম করে দূরে সরব, এটা ইচ্ছাটা নাই। শিক্ষাবিদরা বলছেন বাংলা ভাষা ব্যবহারে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে সর্বস্তরে মাতৃভাষা বাংলার ব্যবহার এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। বাংলা ভাষাকে যে সর্বস্তরে প্রচলন করতে হবে, তার যে বিকাশ ঘটাতে হবে, সেইটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। যে আমরা কেবল অধিকার পাবো না, আমরা এইটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব, সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারিনি। রাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে এই ভাষাকে ব্যবহার করবে, কোন স্তরে এটার প্রচলন ঘটাবে, কিভাবে ঘটাবে। কেবল যে ফেব্রুয়ারি মাসে এলে এই সমস্যাটা নিয়ে চিন্তা করি, এটা ফেব্রুয়ারি মাসের চিন্তা না, এটা সার্বক্ষণিক চিন্তা হওয়া উচিত। দেশের শিক্ষা ব্যবস্থার শ্রেণী বৈষম্য বাংলা ভাষার চর্চা বাড়ানোর পথে অন্তরায় বলে মনে করেন এই শিক্ষাবিদ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। মানবতা বিরোধী অপরাধ মামলায় নেত্রকোনার তাহের ও ননির রায় কাল। হত্যা, লুটপাট সহ 6টি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এবং বখাটেদের দফায় দফায় হামলা ও হুমকিতে পরিবার সহ পালিয়ে বেড়াচ্ছে বগুড়ার 2 শিক্ষার্থী। ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা, পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তার এই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে নদী শাসন প্রকল্পকে। শীত মৌসুমের সুবিধা নিয়ে এই কাজে গতি আনতে চাইছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন এই কাজে সাফল্য পেলে নদীর গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি পদ্মার 2 কূলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীতে ফেলার আগে গুণগত মান পরীক্ষা করা হচ্ছে ব্লকে। সিনোহাইড্রোর নিজস্ব ইয়ারে পুরো নদী শাসন প্রকল্পের জন্য তৈরি করা হচ্ছে 7.5 কোটি ব্লক। ইট, বালু ও সিমেন্টের মিশ্রণ প্রক্রিয়াজাত করে প্রতিদিন তৈরি করা হচ্ছে 20,000 কনক্রিটের ব্লক।
পরে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ার্ডের খোলা জায়গায়, জড়ো করা হচ্ছে নদী শাসন প্রকল্পে ব্যবহারের জন্য। মাওয়া এন্ডে কাজ করা এবং একটা ট্রায়াল সেকশন করা জাজিরা এন্ডে। তো মাওয়া এন্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা কাজ শুরু করেছি। ড্রেজিংয়ের জন্য কিছু পাইপ লেআউট মানে পাইপ লেইং এর কাজ চলতেছে, আর ওই এন্ডে আমাদের ড্রেজিং চলতেছে ট্রায়াল। আমরা আন্ডার ওয়াটার স্লোপ করার জন্য কিছু ট্রায়াল করছি, সেগুলো আমরা প্রায় 3টা করে ফেলেছি। পদ্মায় প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় সর্বোচ্চ 1,40,000 ঘনমিটার পানি। বর্ষায় প্রমত্তা এই নদী এখন কিছুটা শান্ত, তাই এই সুযোগে প্রতিদিন ফেলা হচ্ছে শত শত বালু ভর্তি জিও ব্যাগ। বড় নৌকায় বালু নিয়ে আসা হচ্ছে মাঝ নদীতে, আর সেখানে নদী শাসনের জন্য আনা 5টি বড় বার্জে বস্তা ভরাট করা হচ্ছে ডাম্পিং এর জন্য। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কাজের অংশ হিসাবে 125 কেজি ওজনের জিও ব্যাগ ফেলা হলেও এবার মূল কাজে ব্যবহার করা হচ্ছে 800 কেজি ওজনের জিও ব্যাগ। চলতি মৌসুমে মাওয়া প্রান্তে ফেলা হচ্ছে 14 লাখ বস্তা। সেতু নির্মাণে দুপার রক্ষার পাশাপাশি নদীর স্রোতকে নিয়ন্ত্রণের জন্যই এই নদী শাসন প্রকল্প। পদ্মা সেতুর নদী শাসন খুবই কঠিন কাজ। এখানকার নদীতে যে স্রোত প্রবাহিত হয় তা বিশ্বের যে কোনো নদীর চেয়ে বেশি। এই অবস্থায় নদী শাসনের কাজ হয়ে গেলে পদ্মার দুকুল রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনীয় সার্ভে শেষে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এলাকায় নদী শাসন করা হবে। নভেম্বর থেকে মে পর্যন্ত পুরো সময় জুড়ে চলবে এই কাজ। সেতু নির্মাণের আগে ও পরে নদীর গতিপথ যাতে বাধা হয়ে উঠতে না পারে, সেজন্যই এই নদী শাসন প্রকল্প। আর এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা গেলেই সেতুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির রায় দেয়া হবে আগামীকাল সকালে। বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। নেত্রকোনার এই 2 জনের বিরুদ্ধে ৭১ সালে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ সহ 15 জনকে হত্যা, 6টি মানবতা বিরোধী অভিযোগ রয়েছে। গত 10 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে যে কোনো দিন রায় দেওয়া হবে বলে জানিয়েছিল ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, 6টি অভিযোগের 5টি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই এই মামলার সর্বোচ্চ শাস্তি আশা করছেন প্রসিকিউশন। গণহত্যা সহ 6টি চার্জের মধ্যে 5টি চার্জে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রসিকিউশন পক্ষ মৌখিক সাক্ষী এবং দালিলি সাক্ষীর মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। আতাউর রহমান ননি ও জনাব ওবায়দুল হক প্রকাশ আবু তাহের, এই 2 জন আসামির মামলার জাজমেন্টের জন্য, রায় প্রচারের জন্য আগামীকাল ধার্য করা হয়েছে। গেল 1 বছরে জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। দ্রুত এই চক্রটিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষক সমাজের নেতারা। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন চক্রটিকে ধরতে তৎপর রয়েছেন তারা। আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল বাহিনী, সর্বহারা, জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে মুঠোফোনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে একটি চক্র। গেল 1 বছরে চক্রটি প্রায় 30 জন শিক্ষককে টাকা না দিলে পরিবার সহ হত্যার হুমকি দিয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হুমকির শিকার হওয়া শিক্ষকেরা। এক ম্যাডাম রুমের মধ্যে কান্নাকাটি করছিল, সে ভয় বাইর হতে পারছিল না এবং তাকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে জবাই করা হবে। এরকম প্রতিনিয়ত এই ধরনের হুমকি আসতেছে এবং আমরা আতঙ্কিত। কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে হুমকি দিচ্ছে, এটা করা দরকার। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দায়িত্ব, কিন্তু তারা খুব একটা গুরুত্ব দেয়নি এবং তারা এই ব্যাপারে ইনভেস্টিগেট করেনি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হুমকিদাতা এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। আমরা প্রতিনিয়ত একটা চাপের মধ্যে থাকছি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং আমাদের কর্মজীবন আমাদের বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে এখনো চক্রটির কাউকে গ্রেপ্তার করতে না পারলেও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শিক্ষকদেরকে আমরা এটা নিশ্চয়তা দিচ্ছি যে তারা যে এলাকায় যাবে সেখানে তাদের নিরাপত্তা প্রদান করব এবং পুলিশ এ ব্যাপারে তৎপর আছে এবং গুরুত্ব দিয়ে এই বিষয়টা তদন্ত করে দেখছে। হুমকি পাওয়ার পর প্রাণের ভয়ে অনেকে বিষয়টি চেপে গেলেও এ পর্যন্ত থানায় জিডি করেছেন 10 জন শিক্ষক।
সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বখাটেদের দফায় দফায় হামলা ও হুমকিতে বাড়িঘর ছেড়ে পরিবার সহ পালিয়ে বেড়াচ্ছে বগুড়ার 2 শিক্ষার্থী। এ ঘটনায় 2 জনকে আটক করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। এদিকে 2 শিক্ষার্থীর মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্বজনেরা। তবে নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। মাজেদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েক মাস আগে বগুড়া সদর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় আতাউর রহমানের ছেলে রাব্বি। একই সাথে 7ম শ্রেণীতে পড়ুয়া তার ফুফাতো বোনকেও বিয়ের প্রস্তাব দেয় রাব্বির বন্ধু আকুল। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত 5 জানুয়ারি 2 শিক্ষার্থীর বাড়িঘরে হামলা চালায় রাব্বি, আকুল ও তাদের সহযোগীরা। এরপর দফায় দফায় চালানো হামলায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে গত 20 দিন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে 2 পরিবারই। বেটার বই ঘরের মধ্যে দৌড়ে যায় সান্দাসে ষোলকার পরে ঢুকে দিল না তো ষোলকে এর থেকে কপাট লাত্তিতে ভেঙে ষোলকে গেলেন বের করে ছেলেগুলো খাদ্য যাওয়াচ্ছে মেয়ে করে ছেলে করে কয়দিন পড়ে ছবি তারপর গালে তারপর শেষ করবো পায়খানা করার স্বামী মায়ের বিয়ের লেখারি করে। এদিকে এখনো মূল অভিযুক্তরা আইনের আওতায় না আসায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ। হয়তো আমরা কই নামাই না আমরা বাড়াই না আজকে আমার ছেলেরা তালা লাগে কি করবো না গাও খাল থর কাপড়। এই সমস্ত বখাটেদের ছেলেপেলেদের জন্য তাদের জন্য আমি নিন্দা জানাই, ঘৃণা জানাই। তবে ভুক্তভোগীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। যেভাবে যেন পরীক্ষার জন্য কোনো ব্যাঘাত না ঘটে, দরকার আমি পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করতে চাই। আর আকুলকে গ্রেপ্তারের জন্য আমি বিভিন্ন সোর্স নিয়োগ করেছি। এ ঘটনায় বগুড়া সদর থানায় রাব্বি ও আকুল সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, বগুড়া। দুপুরের সময় আরো থাকছে। 50 বছরের মধ্যে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারের অধীনে সংসদ অধিবেশন শুরু। এবারই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট। আজ থেকে বাধ্যতামূলক করা হলেও চট্টগ্রামে অধিকাংশ সিএনজি অটোরিকশায় নেই মিটার। বেলা 11টা থেকে শুরু হওয়া এই অভিযানে দুপুর পর্যন্ত 1000 মামলা দায়ের করেছে সিএমপি। যদিও সিএনজি অটোরিকশার চালকরা অভিযোগ করছেন, যাদের বৈধ কাগজপত্র রয়েছে শুধুমাত্র তাদেরকেই মিটারের জন্য মামলা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, এসএসসি পরীক্ষার জন্য কিছুটা দেরিতে শুরু হয় এই অভিযান। তবে যাদের মিটার নেই বা মিটার তৈরির প্রক্রিয়া চলছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আর চালকরা বলছেন, যেসব সিএনজি অটোরিকশায় নেমপ্লেট এবং বৈধ কাগজপত্র রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে নেমপ্লেট ও কাগজপত্রহীন সিএনজিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চট্টগ্রামে চলাচল করা প্রায় 13,000 সিএনজি অটোরিকশার মধ্যে 90% মিটার নেই বলে জানা গেছে। আর যেগুলোর আছে সেগুলোর অধিকাংশই নষ্ট বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। মিটারের কাজ করতেছে, মিটার আগে 2 দিন লেট হবে। আজকে লাগানোর কথা, আজকে মিটারের কাজ করতেছে, এখন আসে না। আমি এখন মিটার লাগাইতে যাবো, কথা না মিটার লাগানো তোর 500 টাকা দে। আমাকে স্যার আমার কাছে এখন টাকা নাই, টাকা থাকলে তো আপনাকে দিতাম। 100 টাকা আছে, 100 টাকা নেন। তারপর 100 টাকা নিয়ে এরপর যে ট্রাফিককে 50 টাকা ফেরত দিয়েছি, তারপর আমাকে লাইসেন্সের মামলা দিয়ে দিচ্ছি। সবকিছু মিটারে কাজ করাইতে দিছি, এখন বর্তমানে আমার একটা মামলা দিয়ে দিছে, সার্জন আমার কথা মানে নাই। যেগুলোতে নাম্বার আছে ওগুলারে ডিস্টার্ব করতেছে, আর যেগুলো অবৈধ গাড়ি এফআর চলতেছে এগুলারে কোনো ডিস্টার্ব করতেছে না। কেন ওইগুলা কি বৈধ? আমাদেরটা অবৈধ। মিটারে যাবো তো আমাদেরকে কিছু বলে নাই, আমরা জাস্ট রিজার্ভ নিছি। এটা যে সমস্ত সিএনজি গুলো বিশেষ করে যে মিটার ক্যালিব্রেশন করা নাই তাদের উপরে অভিযান চলছে। বৈধ অবৈধ সমস্ত গাড়ির বিরুদ্ধে, যাদের ক্যালিব্রেশন করা নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে নগরের নিউ মার্কেট এলাকায় পুলিশের অভিযান চলছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রুদ্র। সকাল 11টায় এই অভিযান শুরু হওয়ার পর দুপুর 2টা পর্যন্ত প্রায় 1000 মামলা করেছে সিএমপি ট্রাফিক বিভাগ। গতকাল সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলার পরে কিন্তু সকাল থেকে আমরা তেমন অভিযান দেখিনি। মূলত তারপর দুপুর সকাল 11টা থেকে অভিযান শুরু হয়। প্রথম পর্যায়ে নগরের টাইগার পাস মোড় থেকে অভিযান শুরু হয়। এরপর নগরের বিভিন্ন স্থানে এখন সেই অভিযান চলছে। কিছুক্ষণ আগে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহীদুর রহমান নগরের নিউ মার্কেট এলাকায় এসে অভিযানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। আমরা এখন কথা বলবো সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহীদুর রহমানের সাথে। আপনাদের এই অভিযানটি কেন চালানো হচ্ছে, এখন পর্যন্ত অভিযানের কি অবস্থা? আপনারা জানেন যে সিএনজি অটোরিকশা তাদের মিটার লাগিয়ে চলার যে নির্দেশনা সেটা আজকে থেকে কার্যকর হচ্ছে। গতকাল পর্যন্ত সর্বশেষ সময় ছিল
তো আজকে থেকে মিটার লাগিয়ে তাদের চলার কথা। সেই জন্য আমরা সিএমপি বিআরটিএ সবাই মিলে আমরা আজকে সকাল থেকে অভিযান পরিচালনা করছি যে মিটার ব্যতীত কোনো সিএনজি যাতে চলাচল না করে। তো আমরা এই পর্যন্ত প্রায় 1000-এর মতো সিএনজি অটোরিকশার বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তো আপনার মাধ্যমে আমরা সিএনজির যারা মালিক আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, এখন পর্যন্ত যারা মিটার সংযোজন করেননি খুব দ্রুতই যেন তারা মিটার সংযোজন করিয়ে তারপর যাতে তাদের যানবাহন সিএনজি চলাচল করেন। সিএনজি চালকরা দুটি অভিযোগ করেছে। একটি অভিযোগ যে নষ্ট মিটার মিটার সরবরাহ করা হচ্ছে, মিটার থাকা অবস্থায় মামলা দেওয়া হচ্ছে এবং যেসব সিএনজির কোনো লাইসেন্স নেই বা নাম্বার প্লেট নেই তাদের বিরুদ্ধে কোনো অভিযান চলছে না, সিএনজি চালকের জন্য অভিযোগ করছে। এর জবাবে কি বলবেন? আপনার নিম্নমানের মিটার সংযোজনের কোনো সুযোগ নাই, কারণ এই বিষয়ে আমরা যারা মিটার সংযোজন করে এবং সিএনজির মালিক এদেরকে নিয়ে বিআরটিএ সিএমপি আমরা একাধিক সভা করেছি এবং সেখানে একটা সাব কমিটি করে দেওয়া আছে। ওই কমিটি আপনার মিটারের মান এগুলা সব দেখাশোনা করবে, তাতে মালিক সমিতির লোকজনও আছে। আর এখানে তো বিকল্প আছে, বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে, সুতরাং যারা ভালো মিটার সংযোজন করেন তাদের কাছ থেকে এটা লাগানোর সুযোগ আছে। আর দ্বিতীয়ত আপনার মিটার লাগানো সত্ত্বেও যে মামলা করার যে অভিযোগ, মিটারে যদি চলাচল করে কোনো মামলা হবে না, তবে মিটার লাগানো সত্ত্বেও যদি তারা মিটারে না চলে চুক্তিতে যদি যায় তো সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। অবৈধ সিএনজির বিরুদ্ধে মামলা হচ্ছে না। যে সমস্ত সিএনজি এফআর দিয়ে চলাচল করতেছে, আপনারা জানেন যে এই সংক্রান্তে মহামান্য হাইকোর্টে অনেকগুলি রিট পেন্ডিং আছে এবং ওই রিটের বলে তারা চলাচল করতেছে এবং এদের মিটার সংযোজনের দায়িত্বটা বিআরটিএর। সুতরাং মিটার সংযোজন তাদের যে করা বা না করার বিষয়টা অবশ্যই বিআরটিএ দেখবে। তো আমরা আপনার তারা যেহেতু রিট বলে চলে, ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ওই রিটের যখন নিষ্পত্তি হবে এবং ওই রিটের যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহীদুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেটা বলেছেন, মূলত যে অভিযোগটি উঠেছে সিএনজি চালকদের পক্ষ থেকে, অবৈধ যেগুলি সিএনজি রয়েছে সেই সিএনজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যেসব বৈধ সিএনজি রাস্তা চলাচল করছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে বলছিলেন। আপনি জানেন যে সকালে শুরু হয়েছিল এই অভিযান এখনো চলছে আর এখন পর্যন্ত মামলা হয়েছে প্রায় 1000-এর বেশি। তারপরে আমরা দেখতে পাচ্ছি শহরে সিএনজি চলাচল অনেকটা কমতে শুরু করেছে যেহেতু অভিযান শুরু হয়েছে। তো এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রামে অবৈধ সিএনজি বা মিটার চালিত সিএনজি যারা চলাচল করেছে না তাদের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানের সর্বশেষ। রুদ্র, চট্টগ্রামে মিটারে সিএনজি চলা বাধ্যতামূলক আজ থেকে। এই মুহূর্তে চলছে অভিযান, অভিযানটি চালাচ্ছেন পুলিশ নিউ মার্কেটে। আর সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। ভারত সহ প্রতিবেশী দেশ ভুটান ও নেপালের সাথে ট্রানজিট কার্যকর এবং আঞ্চলিক সড়ক যোগাযোগের চুক্তি বাস্তবায়িত হলে স্থলবন্দরগুলোর মাধ্যমে বাণিজ্য বাড়বে। তাই গুরুত্বপূর্ণ কয়েকটি স্থলবন্দরের উন্নয়নের পাশাপাশি সিলেট ও দুই পার্বত্য জেলায় 4টি সহ নতুন 12টি স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্দরগুলো দিয়ে প্রত্যাশিত সুফল পেতে আমদানি রপ্তানির নিয়ম শিথিল করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল করতে 2002 সালে অবকাঠামো উন্নয়ন করে 10টি গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনকে স্থলবন্দরে রূপান্তর করে সরকার। এছাড়া বিভিন্ন সময়ে আরও 12টি শুল্ক স্টেশনকে স্থলবন্দর করার পরিকল্পনা করা হয়। স্থলবন্দরগুলোর মধ্যে 3টি ছাড়া বাকিগুলো দিয়ে শুধু ভারতের সাথে বাণিজ্য হয়। তবে বিবিআইএন চুক্তি ও ট্রানজিট বাস্তবায়ন হলে স্থলবন্দরগুলোর কার্যক্রম ও আয় অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বেনাপোল এবং নেপাল ও ভুটানের নিকটবর্তী দুটি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন ঘোষিত স্থলবন্দরগুলো নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। কানেক্টিভিটির মূল ফোকাস কিন্তু বাংলা বান্দা এবং বুড়িমারি। তো এই জন্য আমরা এই দুটোকে এখন আধুনিকায়নের জন্য বিশেষভাবে আরো আমরা নজর দিচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে যে 4টি প্রকল্প নতুনভাবে আমরা নিয়েছি, 2টা হলো হিল এরিয়ায়, একটা হচ্ছে থেগামুখ রামগড় আর শেওলা সিলেটের। এর পাশাপাশি আমাদের যে অন্যান্য বন্দরগুলো আছে সেগুলোরও আমরা আপগ্রেডেশন চাচ্ছি। তবে ব্যবসায়ীরা বলছেন, কোন স্থল বন্দরের মাধ্যমে শুধু রফতানি ও কোনটির মাধ্যমে শুধু আমদানির বাধ্যবাধকতা বহাল রাখলে অবকাঠামোগত এসব উন্নয়ন থেকে প্রত্যাশিত সুফল মিলবে না। সকল পণ্য অবারিতভাবে যে আমদানি করার যে সুযোগ রয়েছে, আগারো স্থলবন্দর দিয়ে ওই সুযোগ নাই। সীমিত আকারের পণ্য আমদানি করার সুযোগ আছে। সেই জন্য আমরা এই ভারত থেকে অনেক চাহিদা থাকা সত্ত্বেও আমাদের ওই যে এসওর জন্য বা নন টেরিফ বাধার জন্য আমরা মাল আমদানি করতে পারতেছি না। রিকোয়েস্ট যেসব বন্দরগুলো সুন্দরভাবে ম্যান্ড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সেখানে পূর্ণ স্থলবন্দর হিসেবে দিতে হবে, যাতে যে কোনো জিনিস আমি এখান থেকে আমদানি করতে পারবো এবং যে কোনো জিনিস আমি রপ্তানি করতে পারবো। বর্তমানে 5টি স্থলবন্দর সরকারি ও 5টি বেসরকারি ব্যবস্থাপনায় বিল্ড অপারেট ট্রান্সফারের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এসব স্থলবন্দর থেকে বছরে গড়ে 70 কোটি টাকা আয় করে কর্তৃপক্ষ। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা।
টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা লৌহজং নদী এখন মৃতপ্রায়। প্রভাবশালীরা অবৈধভাবে বাড়িঘর ও দালান কোঠা নির্মাণ করায় নদীটি সরু খালে পরিণত হয়েছে। আর এই অবস্থার জন্য জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। অবশ্য অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই নদীটি রক্ষা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়লা আবর্জনা ও কচুরিপানার কারণে একসময়ের খরস্রোতা লৌহজং নদীটি দেখে বোঝার উপায় নেই যে এটি নদী না খাল। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি ড্রেজিং না করায় নাব্য হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। সেই সঙ্গে দুপাশে অবৈধ বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করায় শুরু হয়ে যাচ্ছে এর সীমানা। নদীটা বন্ধে হালা দিচ্ছে, বন্ধে ঘর বিল্ডিং করছে। নদীটা ভরাট হয়ে যাওয়ার পরে এই শহরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা চাইবো যে এই ব্যাপারে প্রশাসন সজাগ হোক এবং দৃষ্টি দেয়। নদীটির এই বেহাল অবস্থার জন্য জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন স্থানীয় এ জনপ্রতিনিধি। জেলা প্রশাসনের যারা এখানে দায়িত্বে আছেন, ভূমির দায়িত্বে আছেন, তাদের উদাসীনতার কারণে ভূমিদস্যু আছে লৌহজং নদীর, বিশেষ করে কাকমারি ব্রিজের থেকে দক্ষিণ পাশে যে জায়গাগুলো আছে সেইগুলা খাসকতিয়ানের জায়গা, সেইগুলাকে জাল খারিজ করে তারা বিক্রি করতেছে। অবশ্য সীমানা নির্ধারণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি রক্ষার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিআইডব্লিউটি প্রতিনিধি সহ আমাদের ভূমি অফিসের এসিল্যান্ড সার্ভেয়ার তারা সমন্বিতভাবে সীমানাটা নির্ধারণ করার পরে আমরা উচ্ছেদে কার্যক্রমে হাত দিব। লৌহজং নদীর দুপাশে সহস্রাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এর প্রস্থ 600 ফুট থেকে কমে 100 ফুটে এসে দাঁড়িয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা কমে এলেও চুয়াডাঙ্গা, নাটোর ও পঞ্চগড় সহ বেশ কটি জেলায় এখনও অতিরিক্ত ঠান্ডায় নাজেহাল জনজীবন। চুয়াডাঙ্গায় শীতের সঙ্গে বেড়েছে কুয়াশা। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না দিনের অধিকাংশ সময়। এ কারণে দিনেও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচল করছে। এদিকে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে নাটোরে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে সমস্যা হচ্ছে যানবাহন চলাচলেও। উত্তরের হিমেল হাওয়ায় ভর করে শীত ঝেঁকে বসেছে পঞ্চগড়ে। শীতে কাজে যোগ দিতে না পেরে বিড়ম্বনায় পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে যশোর, কুড়িগ্রাম, দিনাজপুর ও পাবনা সহ দেশের বেশ কিছু এলাকায় শীত কিছুটা কমতে শুরু করায় মানুষের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করে সময় সংবাদের সংবাদ দল জানার চেষ্টা করে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় সকালে মুন্সিগঞ্জে পৌঁছায় সময় সংবাদ দল। 63তম জেলা হিসেবে সেখানে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে আয়োজন করা হয় প্রথম পর্বের শেষ অনুষ্ঠানের। এ সময় দর্শকরা তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে অনুষ্ঠান প্রচারের জন্যও ধন্যবাদ জানান এবং অপরাধের বিভিন্ন সংবাদ প্রচারের পাশাপাশি ইতিবাচক সংবাদ প্রচারেরও পরামর্শ দেন তারা। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ সহ সমাজের ক্ষতিকারক দিক নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রচারের পরামর্শ দেন সেখানকার দর্শকরা। সময় টিভি সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ পরিবেশন করে থাকে। ইতিবাচক পরিবর্তনের জন্য মিডিয়া আরো বেশি ভূমিকা রাখবে, সময় টিভির কাছে আমরা সেই প্রত্যাশাই করি। সময় টেলিভিশন শুরু হওয়ার পর থেকেই যে 30 লক্ষ শহীদের আত্মহুতি, 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং সম্ভ্রম হানি বিনিময়ে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এর যে এই ইতিহাস সময় টেলিভিশন প্রথম থেকে শুরু করে আসছে, এই জন্য সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাই। শিক্ষা, বাল্যবিবাহ রোধ, মাদক, পরিবেশ, এই সমস্ত বিষয় যদি আরো সুন্দরভাবে তুলে ধরা হয় তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে, সৃজনশীল হবে, দেশপ্রেমী হবে। 5 বছর ধরে সময়ের ক্ষেত্রে সময় টিভিতে ভালো সংবাদ পরিবেশন করে আসছে এবং মুন্সিগঞ্জ জেলা আসলে একটা সভ্যতার জনপদ এবং ঢাকার একেবারে কাছে অবস্থিত এবং মুন্সিগঞ্জ জেলার উন্নয়ন এবং যে কোনো সমস্যার কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে আমরা সময় টিভিকে সবসময় পাশে পেয়েছি। দর্শকের কাছের যাত্রায় দ্বিতীয় পর্বে এখন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলার সময়ে ব্যুরো অফিস থেকে আয়োজন করা হবে অনুষ্ঠানের।
মিয়ানমারের নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বে দীর্ঘ 5 দশক পর প্রথমবারের মতো নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে সংসদ অধিবেশন শুরু হয়েছে। চলতি অধিবেশনে শেষ ভাগে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে নবগঠিত পার্লামেন্ট। এরপর ধারাবাহিকভাবে চেয়ারম্যান, পার্লামেন্ট স্পিকার এবং উচ্চ ও নিম্নকক্ষের স্পিকার নির্বাচন করবেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত এমপিরা। এনএলডি নেতাদের আশা, জনগণের জন্য গণতন্ত্র, শান্তি ও মানবাধিকার নিশ্চিত করতে সফলভাবে কাজ করবে এই সরকার। সোমবার সকালে নেপিদোর পার্লামেন্ট ভবনে পৌঁছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি। নবগঠিত সরকারের অধীনে পার্লামেন্টের প্রথম অধিবেশনে নেতৃত্ব দিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে 1962 সাল থেকে শুরু হওয়া দীর্ঘ সেনা শাসনের অবসান হলো। ঐতিহাসিক এই মুহূর্তে নবনির্বাচিত দল এনএলডি নেতারা জানান, দেশের প্রতিটি মানুষের জন্য নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে সুচি সরকার। এটি আমাদের জন্য আনন্দের একটি মুহূর্ত। 50 বছর পর গণতন্ত্রপন্থী সরকার এই পার্লামেন্টের নেতৃত্ব দিচ্ছে। আমরা পরিবর্তন ও প্রগতিশীলতায় বিশ্বাসী। আশা করছি এর সুফল পাবে দেশের মানুষ। এবারের পার্লামেন্ট সাবেক পার্লামেন্টের চেয়ে সব দিক দিয়ে ভালো। দেশের জনগণের স্বার্থে কাজ করতেই সরকার গঠন করেছেন আমাদের নেতা। এপ্রিল মাসে সুচি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানায় গণমাধ্যম। তবে 2008 সালে সেনা শাসক প্রণীত সংবিধান অনুযায়ী স্বামী ও সন্তানরা বিদেশি নাগরিক হওয়ায় প্রেসিডেন্ট হতে পারছেন না নোবেল জয়ী নেতা সুচি। এরই মধ্যে চলতি মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে নিশ্চিত করেছে ক্ষমতাসীন দল। প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে তা পুরোপুরি গোপন রাখা হলেও উইন মিন্থকে নিম্নকক্ষের ও উইন থাইংকে উচ্চকক্ষের স্পিকার হিসেবে নির্বাচন করা হবে বলে এনএলডি সূত্রে আভাস পাওয়া গেছে। গেল 28 জানুয়ারি নবগঠিত ও বিদায়ী সরকারের অংশগ্রহণে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে নতুন সরকারকে দেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সাবেক প্রেসিডেন্ট থান সোয়ে। গত বছর নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি 80% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে পার্লামেন্টের 25 আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়া দেশটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকছে সেনাবাহিনী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। মিশরের সিনাই উপত্যকায় পৃথক বোমা হামলায় অন্তত 4 নিরাপত্তারক্ষী নিহত ও 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। খবরে বলা হয়, সিনাইয়ের রাফা এলাকায় রোববার নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দেওয়ার সময় তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথম হামলাটি নিরাপত্তারক্ষীদের গাড়ি লক্ষ্য করে একটি রিমোট কন্ট্রোল বোমার সাহায্যে চালানো হয়। দ্বিতীয় হামলাটি রাফার উত্তরাঞ্চলে চালানো হলে এক সেনা কর্মকর্তা নিহত হন। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও মিশরীয় নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএস এই হামলা চালিয়েছে। A senior policeman had been killed earlier in a similar blast in the same area. আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ইয়াং টাইগাররা। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলা খেলে জয় তুলে নেওয়া লক্ষ্য মেহেদী হাসান মিরাজের দলের। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সকাল 9টায়। প্রথম 2 ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। তারপরও গ্রুপের শেষ ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ইয়াং টাইগাররা, কেননা প্রতিপক্ষ নামিবিয়াও আসরের একের পর এক চমক দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো তারাও 2 ম্যাচে জয় পেয়ে রান রেটে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে আছে। তাই টাইগার যুবরাজ শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হতে চায় গ্রুপ চ্যাম্পিয়ন। আর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ভারত হবে নাকি নেপাল তা নিয়েও ভাবছে না মেহেদী হাসানের দল। আগের 2 ম্যাচের মতো নামিবিয়ার বিপক্ষেও স্পিন নির্ভর বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। আর সঞ্জিত সাহার না থাকাটা দলের তেমন কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস কোচ মিজানুর রহমান বাবুলের। আমরা যখন খেলতে যাব যার সাথে খেলি, জয়ের লক্ষ্যে আমরা খেলবো ইনশাল্লাহ। ওইভাবে আমাদের প্ল্যান। আমরা কালকে নামিবিয়ার সাথে খেলা, আমাদের ছেলেরা খুব ভালো টাচে আছে। 2টা ম্যাচ আমরা জিতেছি। ইনশাল্লাহ নামিবিয়াকেও আমরা আমাদের ওই প্ল্যান যে আছে ওই মধ্যে থাকবো। ইনশাল্লাহ ছেলেরা ভালো খেলবে। প্রেশার বলতে কোনো জিনিস নাই আমাদের, যেহেতু আমাদের দেশে খেলা। আমার মনে হয় না আমি যে সময় বোলিং করতে যাই আমার মধ্যে কোনো প্রেশার কাজ করে। পরিকল্পনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আমাদের বেস্টটা যদি আমরা দিতে পারি, নামিবিয়া কেন, ইন্ডিয়া কারো আসলেই হবে না।
দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার মাকসুম আলম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, রুদ্র, আমি এখন শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আছি কক্সবাজারে। এই মাঠটিতেই কিন্তু আগামীকালকে নামিবিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ দল। যে পরিসংখ্যানটি বলবো যে শুরুতেই নামিবিয়া দল কিন্তু এই আসরের অন্যতম চমক, যারা এইবারই প্রথম কিন্তু কাপ পর্বের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে তাদের যে সাফল্য ছিল সেটি হচ্ছে প্লেট পর্বে সেমিফাইনাল খেলেছিল তারা, 11তম হয়েছিল 16 দলের মধ্যে। তবে এবারই কিন্তু তাদের চমক এই যুব বিশ্বকাপে। এর আগে এই আসরে অংশগ্রহণের আগে তারা 35টি ম্যাচ খেলে মাত্র 5টিতে জিতেছিল। সেখানে এবার কিন্তু তারা 2টি ম্যাচে 2টি জিতেছে, একটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একটি স্কটল্যান্ডের বিপক্ষে। তো তারা কিন্তু বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশি বোলারদের কথা আমরা শুনেছি যে তারা বলছেন যে বাংলাদেশি ব্যাটসম্যানদের কথা শুনেছি এবং কোচের কথা শুনে তারা কিন্তু বলছেন যে নামিবিয়ার দলটি কিন্তু বেশ ভারসাম্যপূর্ণ, তারা কিন্তু তাদের জন্য হুমকির কারণ হতে পারে। তবে বাংলাদেশ দল কিন্তু সেসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। যাই হোক, কোনো ধরনের চমক কোনো কিছু নিয়ে চিন্তা করছে না, তারা চাপমুক্ত থেকে নির্ভর থেকে খেলতে চায়। অর্থাৎ তাদের মধ্যে কোনো, আজকেও তারা অনুশীলন করেছে সকালে, যেখানে যদিও সাধারণত তারা সকাল 9টা থেকে অনুশীলন করে, তবে আজকে প্র্যাকটিস শিডিউল 10টায় দেওয়া হয়েছিল, 1 ঘন্টা দেরিতে। তারা 10টায় শুরু করেনি, আরো আধা ঘন্টা পরে অর্থাৎ 10:30 থেকে প্র্যাকটিস করেছে এবং সেটি বেশিক্ষণ প্র্যাকটিস করেনি তারা। আমরা কোচের সাথে কথা বলেছি, তিনি বলছিলেন যে ছেলেদেরকে আজকে কিছুটা তিনি নির্ভর রাখতে চেয়েছেন, তারা স্বাচ্ছন্দ্যেই আসলে নামিবিয়াকে মোকাবেলা করতে চায়। আরেকটি কথা যেটি সালেহ আহমেদ শাওনের সাথে আমরা কথা বলেছি, তিনিও একই কথা বলছেন যে চাপমুক্ত থাকাটাই আসলে তাদের মূল দায়িত্ব। আর আরেকটি কথা সেটি হচ্ছে যে এই লড়াইটা কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। তো এখানে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে সেক্ষেত্রে কিন্তু শক্তিশালী ভারতের মোকাবেলা করতে হতে পারে, যেটি ডি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। সেখানে যদি ভারতকে একটা অ্যাভয়েড করার চেষ্টা হয়তো বাংলাদেশের থাকবে। তো আপাতত শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। রুদ্র, দর্শক, চাপমুক্ত থেকে পরবর্তী ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ যুবরা। সেই খবরাখবর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে আজ অনুষ্ঠিত হচ্ছে 3টি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেপালকে 7 উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে সিলেটে কানাডাকে 4 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেয়া 213 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। কুয়াশার কারণে মিরপুরে খেলা শুরু হতে দেরি হওয়ায় 2 ওভার কমিয়ে ম্যাচ করা হয় 48 ওভারের। টস জিতে আসরের চমক জাগানো দল নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত, কিন্তু ইনিংসের প্রথম ওভারেই ধামালার উইকেট হারায় নেপাল। এরপর ভারতের 2 পেসার আভেশ খান ও খলিল আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের রান তোলার গতি কমে যায়। তার সাথে যোগ হয় নিয়মিত উইকেট হারানো। ফলে দলীয় 99 রানেই টপ অর্ডারের 6 ব্যাটসম্যানকে হারায় নেপাল। তবে সন্দীপ সুনার, রাজবীর সিং ও প্রেম তামাংয়ের ব্যাটে লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করার দিকে এগুতে থাকে তারা। সন্দীপ দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন, এছাড়া রাজবীর 35 ও তামাং 29 রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত 48 ওভারে 8 উইকেটে 169 রানের স্কোর পায় নেপাল। দুর্দান্ত বল করা ভারতের আভেশ খান নেন 3টি উইকেট। জবাবে ভারতকে উড়ন্ত সূচন এনে দেন 2 ওপেনার ঋষভ ও ঈশান। ওভার প্রতি 10 রান তুলতে থাকেন 2 ওপেনার। উদ্বোধনীতে 124 রান যোগ করে অধিনায়ক ঈশান আউট হন ব্যক্তিগত 52 রানে। অন্যদিকে মাত্র 18 বলে 50 তুলে নেয়া ঋষভ আউট হন 78 রানে। আর 18 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। লা লিগার খবর। এসপানিওলের বিপক্ষে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ। গেল রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে কাতালান ক্লাবটিকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। তবে বড় জয় পেলেও লিগ টেবিলে পরিবর্তন আসেনি জিদানের দলের। 22 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে তিনিই থাকলো লস ব্লাঙ্কোসরা। নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানোর সঙ্গে শিরোপার রেস থেকে বেশ পিছিয়ে পড়ে রিয়াল। সেই আক্ষেপ ঘোচাতেই পেনাল্টি পায় রিয়াল। তখনই দলের লিড 2-0 করেন CR7। মাদ্রিদিস্তানদের গোল উৎসবে এরপর নাম লিখান হামেস রদ্রিগেজ। 16 মিনিটে এই কলম্বিয়ানের গোলে 3-0 এগিয়ে যায় মাদ্রিদ। এরপর 45 ও 82 মিনিটে দারুণ 2টি গোল করে মৌসুমের চতুর্থ ও রিয়ালের জার্সি গায়ে 35তম হ্যাট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ম্যাচ শেষ হবার 4 মিনিট আগে এসপানিওলের দুয়ার্তে নিজের জালে বল পাঠালে রিয়ালের জয়ের ব্যবধান হয় 6-0 ব্যবধানে। And it's Jesé's assist
for Cristiano Ronaldo's hat-trick. Ronaldo scoring charts in the Liga, and it was an unfortunate debut for us. দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। কার্যকর ব্যবস্থা নেয় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই জানালেন শিক্ষামন্ত্রী। সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের সুযোগ রহিত করে নাগরিকত্ব আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। ভুল তথ্য দিলে শাস্তির বিধান। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সর্বত্র বাংলা ভাষা চালু না হওয়ায় ভাষা সৈনিকদের ক্ষোভ। বিকেলে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বাধ্যতামূলক করা হলেও চট্টগ্রামে অধিকাংশ সিএনজি অটোরিকশায় নেই মিটার। বৈধ কাগজপত্র থাকার পরও পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। সবকিছু মিটারে কাজ করাইতে দিছি, এখন বর্তমানে আমার একটা মামলা দিয়ে দিছে। যেগুলোতে নাম্বার আছে ওগুলারে ডিস্টার্ব করতেছে, আর যেগুলো অবৈধ গাড়ি এফআর চলতেছে এগুলারে কোনো ডিস্টার্ব করতেছে না কেন? এবং পদ্মা সেতু নির্মাণের শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প বলছেন সংশ্লিষ্টরা। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।